প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা স্বাধীনতার 54 বছর এবং ঐক্যের প্রত্যাশা নিয়ে আলোচনা করব। আমরা মহান স্বাধীনতা দিবস পালন করছি। স্বাধীনতার 54 বছর দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে জুলাই অভ্যুত্থানে যারা আহত এবং নিহত হয়েছে তাদেরকেও স্মরণ করছি। এই 54 বছরে বাংলাদেশের আর্থসামাজিক অনেক উন্নয়ন হয়েছে নিঃসন্দেহে, কিন্তু আমাদের সেই যে গণতন্ত্রের প্রত্যাশা, বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার যে প্রত্যাশা, তা এখনও অধরা রয়ে গেছে। এসব বিষয়ে আমরা আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটে। আমাদের স্টুডিওতে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান, আপনাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমাদের সাথে রয়েছেন হাসিফ হাসান খান, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। রেজাউল করিম রনি, যেটা বলছিলাম, আমরা স্বাধীনতা দিবস পালন করছি, 54 বছর এসেছে, আমাদের অর্জন অনেক আছে। আর সবচেয়ে বড় কথা হলো স্বাধীনতা আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন বলতে হবে। কিন্তু আমরা যে স্বপ্ন দেখেছি যে আমরা গণতন্ত্র সুশাসনের যে স্বপ্ন, সেটা বাস্তবায়ন হয়নি। আমাদের সেই প্রেক্ষাপটে আমরা একটা নতুন সময়ে এসে দাঁড়িয়েছি। কিন্তু এখানে আমরা দেখছি যে এই জুলাই অভ্যুত্থানের পরেও যারা এই গণতন্ত্র হত্যা করেছিল, লুটপাট করেছিল, তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনার একটা কথার মধ্যে একটা জায়গা পাইলাম যে আপনার এই যে স্বাধীনতার আমরা এই এটা অনেক বড় অর্জন। দেখেন, স্বাধীনতা ডেফিনেটলি অনেক বড় অর্জন, কিন্তু এটা কোন অর্জন, কার অর্জন, কার স্বাধীনতা? স্বাধীনতা কথাটার গুরুত্ব এবং অর্থ একটা জাতির জীবনে সবসময় একই রকম থাকে না। এটা নিয়ে অনেক লম্বা আলোচনা করা যায়, অনেক থিওরিটিক্যাল আলোচনা করা যায়। আমি জাস্ট আপনার ভারতের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী গোপাল গুরু নাম, উনি ফ্রন্টলাইনে একটা লেখা লিখছিল। সেটা হলো আনফ্রিডম ইন এ স্টেট। মানে একটা রাষ্ট্রের মধ্যেও, রাষ্ট্র হওয়ার পরেও কীভাবে আপনার স্বাধীনতাহীনতার ব্যাপারটা থাকে। তো সেখানে এটা অনেক আলোচনা করার মধ্যে দিয়ে একটা জায়গায় উনি আলোচনা করতেছিল যে ধরেন একটা জাতির জীবনে স্বাধীনতার অন্তত দুইটা সিগনিফিক্যান্স বা গুরুত্ব আমরা চিহ্নিত করতে পারি। একটা হলো যে মুক্তি সংগ্রাম চলাকালীন সময়ে উপনিবেশ থেকে, বিদেশি শাসন থেকে মুক্ত হওয়াটাই যেন স্বাধীনতা। মানে বিদেশি শাসন মুক্ত হওয়াই একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় তখন। এবং বিদেশি শাসন থেকে মুক্ত হওয়ার পরে যে স্বাধীনতার ধারণাটা, সেটা কিন্তু আবার আলাদা, সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সেটা হলো যে আপনার সেই স্বাধীনতা হইল রাজনৈতিক স্বাধীনতা। ধরেন আপনি এই জন্য 71-এ আমরা কি পাইছি, 71-এ আমরা একটা স্বাধীন ভূখণ্ড পাইছি। সেটা সমতুল্য ইতিহাস একটি জাতির জীবনে আর হয় না। আপনি একটা জাতি রাষ্ট্রের মর্যাদা অর্জন করেছেন। হ্যাঁ, আর আপনি 24-এ কী পাইলেন? 24-এ পাইলেন হলে আপনি রাজনৈতিক স্বাধীনতা অর্জনের একটা সুযোগ পাইলেন। কারণ 54 বছরে আপনি যে রাজনৈতিক বন্দোবস্ত বলেন বা রাজনীতি গড়ে তুলছেন, তা দেখা গেল কি এর মধ্য দিয়ে আপনি ভোটই দিতে পারেন না। দেখা গেল এর মধ্যে দিয়ে আপনার কোনো রকম কোনো নাগরিক অধিকার প্রতিফলিত হয় না, যে কারণে আপনাকে এতদিন পরেও আপনার বাচ্চা ছেলে মেয়েদের জীবনের বিনিময়ে একটা রাজনৈতিক স্বাধীনতা অর্জনের দিকে আপনাকে যেতে হলো। তো এই জন্য মানে প্রতিটা মুক্তির সংগ্রামেরই কতগুলো সিমিলারিটি আছে, আবার একটার থেকে অনেক আলাদা। একটার মুখোমুখি দাঁড় করার কোনো দরকার নেই। এগুলোর প্রত্যেকটা এই প্রেক্ষাপটে এসে আমরা দেখছি যে রাজনৈতিক স্বাধীনতা যে অর্জন করলাম বাচ্চা বা এত শহীদের বিনিময়ে, কিন্তু ষড়যন্ত্র তো থেমে নাই। স্বাধীনতা তো আমাদের সংহত করতে হবে। হ্যাঁ, ষড়যন্ত্র থেমে থাকে না কখন। এটার শিক্ষাটা আমরা 71 থেকে নিতে পারি। 71-এ কী ছিল? একটা জনযুদ্ধ ছিল। এবং আমরা 13 সালের শাহবাগের এই কৃত্রিম জনজাগরণের মধ্য দিয়ে যখন ফ্যাসিবাদের একটা সামাজিকরণ করা হলো সারা বাংলাদেশে, তখনই কিন্তু আমরা বলছিলাম 71টা কি আমাদের এখানে 71টা একটা আফিমে পরিণত হয়েছিল। কারণ কি 71-এর এই যে আওয়ামী চেতনা, আওয়ামী বয়ান, এইটা যারা যুদ্ধ করে নাই, যারা কলকাতায় ওই সময় আরামে এসেছিল, তারা এই ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা এমনভাবে বয়ান করছে, বয়ান করার মধ্য দিয়ে এটাকে একটা আওয়ামী লীগের সিঙ্গেলের মনোপলিতে পরিণত করছে। এখানে বামপন্থীরা যুদ্ধ করছে, বাংলা ভাষার নেতৃত্বে
হ্যাঁ, এখানে গ্রামে গঞ্জে সংগঠন গড়ে উঠছে পুরো সময় ধরেই, এবং 69-এর গণ অভ্যুত্থান তো আপনার 71-এর এটাকে বলে পুরো ক্ষেত্রটাই তৈরি করছে, কিন্তু সেগুলো কিচ্ছু নাই, একটা দলের সিঙ্গেল মনোপলিতে পরিণত হয়েছিল 71। এই যে 71-এর আপনার সমস্ত কর্তাসত্তাকে বিলোপ করে দিয়ে একটা সিঙ্গুলার অর্থ তৈরি করার মধ্যে দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে। ফলে ইতিহাসের বয়ান যে দখল করে সেই ক্ষমতা দখল করে। এখন দেখতে হবে ইতিহাসের বয়ানটা কে কীভাবে দখল করতেছে। আওয়ামী লীগ 71-এর ক্ষেত্রে যে ঘটনা ঘটাইছে, হ্যাঁ, সেম ঘটনা 24 নিয়ে ঘটানোর চেষ্টা করা হয়েছে। এটাকে এই যে আন্দোলনের কালেকটিভ কর্তাসত্তা যেটা আমরা বারবার বলতেছি, এটার একক কোনো স্টেক হোল্ডার নাই, সমস্ত মানুষ এটার স্টেক হোল্ডার, এবং একমাত্র শহীদ ছাড়া আর কেউ এটার ক্রেডিট দাবি করবে না। হ্যাঁ, এই কথাগুলো আমরা যখন বলি তখন কেন বলি? আমরা এই কারণে বলি যে 71-এর শিক্ষাটা আমাদের আছে। আমরা এক ব্যক্তি এক দলের মনোপলি করার মধ্য দিয়ে আমরা পুরো জাতীয় স্পিরিট, দেখেন আমাদের বাংলাদেশের মুক্তির জন্য আমাদের জাতীয় ইতিহাসের আগে মুক্তি ঘটাইতে হবে। আমাদের ইতিহাসের মুক্তি ঘটে নাই। আমাদের 71-কে রিয়েলি জনযুদ্ধ একটা আমাদের জাতীয় ইতিহাস লাগবে। 71-এর ইতিহাস বলে আমরা যেটা পূজা করি সেটা হলো আওয়ামী ইতিহাস। আওয়ামী ইতিহাস কি? শেখ মুজিব তো জানতোই না দেশ স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, তো ফলে আমাদের একটা জাতীয় ইতিহাস লাগবে। এখন আপনি যে প্রশ্নটা করলেন, তাহলে এই যে বিভক্তি, এই যে ষড়যন্ত্র কেন? কারণ আপনার ইতিহাস চর্চার যে ধারণা, আপনার জ্ঞান তত্ত্ব নির্মাণের যে ধারণা, এটা ধারণাটা হলো আওয়ামী ধারণা। আমরা সেই ধারণার আলোকেই অন্য যে কোনো ঘটনা ইভেন্টকে দেখি, এবং বাংলাদেশের তো কোনো ইতিহাস নাই, আছে কতগুলো ইভেন্ট, 71, 90, 24, এখন 24টা একটা ইভেন্ট, মানে ইভেন্ট কি? ইভেন্ট দিয়ে তো হবে না, আপনার লাগবে ইতিহাস। এবং ইতিহাস কখন হয়? ইভেন্ট থেকে ইতিহাস হয় কখন? ইভেন্ট থেকে ইতিহাস হয় যখন আপনি সেই ঘটনার স্পিরিট, যেটা কালেকটিভ কর্তাসত্তা যেটাকে বলি, সেই স্পিরিটটাকে যখন আপনি সমস্ত জাতিগোষ্ঠী জনগোষ্ঠীর একটা মুক্তির প্রতীকে বা একটা আপনার ধরেন যে সিম্বলে পরিণত করতে পারবেন, তখন সেটা ইতিহাসে গড়ায়। কিন্তু আমাদের এখানে তো ওইরকম ইতিহাস নেই। জি, অনেক ধন্যবাদ হাসিব হাসান খান। আপনি রেজাউল করিম রনির বক্তব্য শুনছিলেন। আমরা যেটা বারবার বলি, এই স্বাধীনতা 54 বছর দাঁড়িয়ে আমাদের সেই প্রত্যাশা বা স্বপ্নের বাস্তবায়ন হয়নি, যদিও আর্থসামাজিক অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু আমরা 71-এর পর 90 একবার স্বপ্ন দেখেছিলাম, এরপরে আবার 24-এ এসে নতুন বন্দোবস্ত স্বপ্ন দেখছি। কিন্তু আমরা তো বারবার যে যুদ্ধ করে অন্যায্য ব্যবস্থার পরিবর্তন করি, বা কিন্তু বারবারই তো হোঁচট খাই। আর কত? ধন্যবাদ। আজকের এই 26শে মার্চ বাংলাদেশের আসলে স্বাধীনতা দিবস আমরা পালন করছি। তো এই 54 বছর হয়ে গেছে আমরা স্বাধীনতা দিবস পালন করে আসছি। তো আমি আজকে আমার বক্তব্য শুরুতেই আমি 25শে মার্চের যে কালো রাত্রি, যে পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশে যে বর্বরতা চালিয়েছিলেন, এবং এই রাত্রে যারা নিহত হয়েছিলেন এবং যাদের বাড়ি ঘর ধরে আগুন দেওয়া হয়েছিল, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি, এবং তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা 25শে মার্চের এই কালো রাত্রির বর্বরতাকে সামনে রেখে পাকিস্তানিদেরকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে যারা ওই সময় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য রাজপথে নেমে এসেছিলেন, বিশেষ করে আমাদের সেই সময়কার যে পুলিশ বাহিনী, তারা রাজারবাগে যখন পাকিস্তানিরা রাজারবাগ আক্রমণ করেছিলেন, তখন বাংলাদেশের বাঙালি সৈনিক পুলিশরা সেখানে বিদ্রোহ করেছিলেন, এবং তারা পাকিস্তানিদেরকে কাছে সারেন্ডার করেনি, এবং ইপিআর সৈনিক যারা তারাও বিদ্রোহ করেছিলেন, এবং ওই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটা ছিল আমাদের, তারাও বিদ্রোহ করেছিলেন। তো এই যে সৈনিক অফিসার জওয়ানরা সেই 25শে রাত্রের কালো রাত্রিকে তাদের আক্রমণের মুখে তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছিলেন যে এই পরে আমরা পাকিস্তানের সাথে থাকতে পারি না, কারণ পাকিস্তান সাথে আমাদের একটা নেগোসিয়েশনের ব্যবস্থা চলছিল। আমরা ওই সময় দেখেছি যে স্বাধীনতার ঠিক আগ দিয়ে শেখ মুজিবুর রহমান নেগোসিয়েশন করছিলেন, কিন্তু 25শে মার্চে যখন পাকিস্তানিরা আক্রমণ করে বসে বাঙালিদের উপরে, তখন আর সেই সুযোগটা ছিল না। তো সেই সুযোগ যখন ছিল না, তখন কিন্তু বাঙালি সৈনিকরা, বাঙালি যারা পুলিশ ছিলেন, ইপিআরে ছিলেন এবং আপনার মিলিটারিতে ছিলেন, তারা কিন্তু তাদের
সিদ্ধান্ত নিয়ে নেন যে আমাদের কি করতে হবে। সেটা তো ইতিহাস আমরা জানি, কিন্তু আমরা যে বারবার হোঁচট খাচ্ছি, এই অনার্য ব্যবস্থা পরিবর্তন, পাকিস্তানের অনার্য ব্যবস্থা আমরা পরিবর্তন করেছি, স্বৈরাচারী এরশাদের অনার্য ব্যবস্থা পরিবর্তন করেছি, সেখানে একটা স্বপ্ন ছিল। আবার শেখ হাসিনার 15-16 বছরের যে অনার্য ব্যবস্থা, গণতন্ত্র হত্যা, লুটপাট, সেই ব্যবস্থা পরিবর্তন করেছি। কিন্তু মানুষের স্বপ্নে সেই প্রত্যাশা, এখন যে সুযোগ এসেছে সেটাও কি আবার হাতছাড়া হবে? না, সুযোগ এসেছে। কারণ হলো, আমি বলি আপনাকে, যখন আমরা স্বাধীনতাতে চলে গেলাম এবং আমরা 9 মাস যুদ্ধ করে একটা রাষ্ট্র স্বাধীন করলাম, করার পরে আমরা দেখলাম যে রাষ্ট্রটাকে আমরা চেয়েছিলাম সেই রাষ্ট্রটা হচ্ছে না। কারণ যিনি কর্ণধার ছিলেন ওই সময়, রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যে একটা স্বাধীন রাষ্ট্রের যে স্বার্থ, স্বাধীন রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি, স্বাধীন রাষ্ট্রকে প্রমোট করার যে বিষয়টা, সেটা উনি করছিলেন না। ওনার উপরে আমরা দেখেছি, এটা ইতিহাসে 55 বছরের যে ইতিহাস আপনি যদি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে সেখানে একটা অদৃশ্য শক্তি কাজ করছিল, এবং সেই অদৃশ্য শক্তির হিসাবে উনিও কাজ করছিলেন। ফলে আমরা দেখেছি যে 1975 সালে একটা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়। তা বাংলাদেশের সত্যিকার অর্থে আপনার বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের যে রাষ্ট্রের স্বার্থ, সেটাকে প্রমোট করার জন্যে সর্বপ্রথম আমরা দেখি যে জেনারেল জিয়াই প্রথম বাংলাদেশের স্বার্থটাকে, অন্য কোনো রাষ্ট্রের স্বার্থটা না, বাংলাদেশের স্বার্থকে প্রমোট করার জন্য উনি শুরু করেন। এবং উনি যখন শুরু করেন, এবং উনি বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে সমস্যা হয়েছিল, বাকশাল তৈরি করা হয়েছিল, বাকশালকে আবার উনি করে বহুদলীয় গণতন্ত্র তৈরি করেন, এবং আমাদের দেশের স্বার্থটাকে উনি আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু উনি প্রমোট করা শুরু করেছিলেন। কিন্তু ওই সময় আমরা দেখলাম যে সেটা বেশি দিন উনি করতে পারেন নাই, এটা দুর্ভাগ্য তার সময়। এখন আমরা আবার ফেরত এসেছি 24 সালে। তো 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে। তো 24 সালে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা সবাই রাস্তায় বেরিয়ে এসেছে, সেটার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা আবার একজন রাষ্ট্রনায়ককে পেয়েছি, যিনি এই দেশের স্বার্থটাকে প্রমোট করার মতন অবস্থানে আছেন, এবং উনি যোগ্য ব্যক্তি, এবং উনি বাংলাদেশের স্বার্থটাকে উনি প্রমোট করছেন, ইতিমধ্যে প্রমোট করছেন। তো সুতরাং এখন আমরা যে জেনারেল জিয়া কেন করতে পারেন নাই, আর জেনারেল জিয়া করতে পারেন নাই, বা এখন নতুন যে অন্তর্বর্তী সরকার প্রধান আছে তার কথা বলছেন যে তিনি চেষ্টা করছেন, কিন্তু এখন যে ষড়যন্ত্র, যাদেরকে আমরা বিদায় করেছি, সেই ষড়যন্ত্রের জন্য বারবার তো হোঁচট খেতে যাচ্ছে, সেই ষড়যন্ত্র অনৈক্যে সুর সমাজে দেখা দিচ্ছে। সেইখানে কি করা, সেটা সেই ষড়যন্ত্রটা বোঝার জন্য আমাদের কিন্তু পিছনটা দেখতে হবে। যে জেনারেল জিয়া যখন রাষ্ট্রটাকে প্রমোট করছিলেন, উনি আমাদের রাষ্ট্রটাকে যখন চীনে গেলেন, উনি চীনে গেলেন, যার পরে চীন বাংলাদেশকে আপনার রিকগনাইজ করলেন, সৌদি আরব রিকগনাইজ করলেন, এবং বাংলাদেশের যে স্বার্থ, আমাদের গার্মেন্টস শিল্পটাকে বিকাশ করার জন্য জেনারেল জিয়া কাজ করছিলেন, এবং আমাদের দেশের মানুষ তখন মিডল ইস্টে গেল চাকরির জন্যে। তো এই জিনিস, যে কাজগুলো উনি যখন করছিলেন, তখন তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন। কাদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছেন এটা স্পষ্ট করতে হবে। সেই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আমরা স্পষ্ট না করতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা বারবার হোঁচট খাবো। স্পষ্ট করেন। স্পষ্টটা সেটা হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, তাহলে আমরা দেখব যে আমাদের যে 71 সালের যে স্বাধীনতা, সেখানেও অনেকে বলেছেন, এবং সেটার প্রমাণও মিলেছে, যে 66 সালে ভারত চেয়েছে পাকিস্তানকে বিভক্ত করতে। পাকিস্তানকে বিভক্ত করার জন্যই তাদের ষড়যন্ত্র ছিল, এবং আমরা ওই সময় আগরতলা ষড়যন্ত্র মামলা দেখেছি, এবং পরবর্তীকালে এসে আওয়ামী বুদ্ধিজীবীরা স্বীকার করেছেন যে আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল না, সেটা সত্যি মামলা ছিল। তো সেখানে আমরা দেখতে পাই একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের পথ ধরেই পাকিস্তানকে বিভক্ত করেছিল ভারত তাদের স্বার্থের জন্য, এবং তারা বাংলাদেশকে সৃষ্টি করেছে বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকার জন্য না, তারা চেয়েছে বাংলাদেশ তাদের একটা অঙ্গরাজ্য হবে, এবং সেটার চেষ্টা তারা করেছিলেন 71 থেকে 75 পর্যন্ত। কিন্তু 75-এ এসে ওই যে সেনাবাহিনী যারা ছিলেন, যারা ওই 25শে মার্চে যখন ক্র্যাকডাউন হয়, পাকিস্তানি আর্মিরা যখন বাঙালি সৈনিকদের উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন তারা কিন্তু স্বাধীনতা চেয়েছিলেন,
এবং তারা কিন্তু ভারতে গিয়েছিলেন এবং তারা কিন্তু সত্যিকারে বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন। এবং তারা যখন দেখলেন যে এই শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার কথা বলেছিলেন সেই স্বাধীনতা থেকে তিনি সরে যাচ্ছেন, তিনি সমাজতন্ত্রের কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন, এই সমস্ত বিষয় যখন আসলো তখন এই সেনাবাহিনীর লোকেরাই কিন্তু যে এই যে ৭৫ সংঘর্ষ ব্যবস্থাটা হলো। এরপরে আমাদের দীর্ঘদিন ধরে আবারও ওই একই চক্র, সেই ভারত আমাদের উপরে চেপে বসে আছে। এবং গত ১৭ বছর যেটা তারা করেছে সেটা হলো আসলে বাংলাদেশকে তারাই চালিয়েছে। এটা বলতে দ্বিধা নাই যে গত ১৭ বছর যে আমরা ফ্যাসিস্ট সরকার দেখেছি শেখ হাসিনাকে সামনে রেখে, এই ফ্যাসিস্ট সরকারটাকে মূলত পিছন থেকে ভারতে চালিয়েছে। ভারতের রয়ের তত্ত্বাবধানে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে হবে, বাংলাদেশের পুলিশের প্রধান কে হবে, কোন সচিব প্রমোশন পাবে, কি ব্যবসা হবে, এগুলো সবই তারা নিয়ন্ত্রণ করেছে। তো এই নিয়ন্ত্রণের ফলে বাংলাদেশের এই ২৫ বছরে, এই ১৭ বছরে যেটা ঘটেছে যে প্রচুর মানুষ নির্যাতিত হয়েছে, খুন এবং গুমের শিকার হয়েছে। তো যারা খুন গুমের শিকার হয়েছে তাদের যে আর্তনাদ এবং তাদেরকে স্রষ্টার কাছে তাদের একটা প্রার্থনা যে এই জালিমদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করেন, এবং এই ১৭ বছরের যে মানুষের যে স্রষ্টার কাছে অসহায় মানুষ স্রষ্টার কাছে সাহায্য চেয়েছে, তা আমি মনে করি স্রষ্টার সাহায্যই এসেছে। স্রষ্টার সাহায্যের কারণেই এই আমরা ৫ই আগস্ট এই ভারত এবং তার ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করতে পেরেছি। রেজাউল করিম রনি, আপনি জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, তিনি অনেকগুলো প্রসঙ্গ বলেছেন। একটা কথা বলেছেন যে জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করতে গুজব ছড়ানো হচ্ছে। গুজব যে কী পরিমাণ ছড়ানো হচ্ছে, আমরা এর আগে দেখেছি যে ভারত তাদের পুরো মিডিয়া, গদি মিডিয়া একদম উঠে পড়ে লেগেছে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য, এবং এই সাথে আওয়ামী কতগুলো বয়ান আবার নতুন করে শুরু হয়েছে সেই সোশ্যাল মিডিয়ায়। তো এতে তো সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। কিন্তু এই যে বারবার যেটা আমি বলি যে আমাদের সুযোগ আসে কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যায়, এই গুজব থেকে কিভাবে সতর্ক থাকতে হবে? জি, দেখেন, আপনার আগের প্রশ্ন একটু রেসপন্স করি। আপনি বলতেছেন এই যে আমরা বারবার যে হুচট খাই, স্বপ্নভঙ্গ হয়, এই উত্তরটা আপনি পারফেক্টলি পাইতে চাইতেছেন, এটা বুঝতেছি যে বারবার আপনি প্রশ্নটা করেন। সেটা হলো, দেখেন আমাদের এখানে পাকিস্তান আমলে কি হচ্ছিল, ২২ পরিবারের গল্প আমরা শুনছি। এরপরে শেখ আমলে এসে কি হলো, এটা শেখ হাসিনার হাত ধরে ১৪০ পরিবার এখন শোনা যায়। হ্যাঁ, শেখ পরিবার নানা অপভ্রংশ মিলে আমাদের এখানে রাজনৈতিক কাঠামোটা এমনভাবে তৈরি করা হয়েছিল। দেখেন, জিন্না অ্যাভিনিউর নাম মুজিব অ্যাভিনিউ হওয়া ছাড়া ৫৪ বছরে তো আপনার কোনো রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়নি, মানুষের তো কোনো মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। এখানে মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে হলো সহমতবাদীদের, সমর্থকদের। যে দল ক্ষমতায় গেছে সেই দল মনে করছে সে রাষ্ট্রের মালিক এই সময়ের জন্য। হ্যাঁ, এখানে রাষ্ট্রের মালিক যে জনগণ হবে, নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র তো আমরা গড়ে তুলতে পারি নাই। তো ফলে এখানে পাওয়ারটা, ক্ষমতাটা সবসময় ক্যাপচার্ড বাই এলিটস, পলিটিক্যাল এলিটস, এনজিও এলিটস, নন বিজনেস এলিটস, এই কতগুলো এলিট ক্লাবের ভিত্তিতে এখানে চালিত হয়েছে। এবং হ্যাঁ, ভোট হয়েছে। হাসিনার আমলে তো ধরেন আপনার ভোটবিহীন নির্বাচন হয়েছে, কিন্তু অন্য আমলে যে ভোট টোট হয়েছে সেই ভোটের ব্যাপারগুলোর মধ্যে কী ছিল, এটা জোয়ার তৈরি করা হয়েছে। অনেক সময় প্রার্থী যার অনেক টাকা ছিল মাঠে টাকা ছড়াইয়া, হ্যাঁ, ভোট কিনা ভোট নিয়ে আইসা সে ধরেন এমপি হয়েছে, ২০০ কোটি টাকা খরচ করছে, ২০০০ কোটি টাকা চুরি করছে। এই তো প্রক্রিয়া ছিল আপনার। এই প্রক্রিয়ার মধ্যে জনগণ কখনো এম্পাওয়ার হয়নি, জনগণের হাতে কখনো ক্ষমতা যায় নাই। জনগণের যে ভোট অধিকারের যে কথাটা আমরা বলি, ভোট মানে তো সিল মারা না, পছন্দের প্রার্থীকে সিল মারা না। ভোট মানে তো হলো আপনি আপনার সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করছেন। ইট ক্যান নট বি এক্সচেঞ্জেবল। এটা ১০০০ কোটি টাকা তো বিক্রয়যোগ্য না। এই বুদ্ধি তো আপনার নাই। আপনি ভোট আসলে উৎসব আনন্দ শুরু করে দেন, মানে অ্যাজ ইফ এটা একটা লীলা খেলা। তো এরকম তো না ব্যাপারটা। ফলে আপনার নাগরিক ধারণার, নাগরিকদের মধ্যে রাজনৈতিকতার ওই প্রক্রিয়াটাই আমাদের এখানে বিকশিত হয়নি। বিকশিত না হওয়ার কারণে সবসময়ই আপনার কত গোষ্ঠী পাওয়ারটাই ক্যাপচার। এই দেখেন, আপনি আওয়ামী লীগ চলে গেছে আপনারা বলতেছেন, না, আওয়ামী লীগ তো কোথাও চলে যায়নি, হাসিনা চলে গেছে। এখন আমরা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। এই ফ্যাসিজম উইদাউট হাসিনা, চারদিকে আপনার আওয়ামীময়, আপনার ব্যুরোক্রেসি ফাংশন করে। আপনি বিচার, এই যে ক্যান্টনমেন্টে যে ৬০০ জনরা বললো, তারা অফিসিয়াল, তাদের সংখ্যায় ধরে নিলাম, এগুলি কই সব? এদের পার করে দিল কারা? সেই সুজন সুখী। হ্যাঁ, এবং পার করে দেওয়ার মধ্য দিয়ে এখানে কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে। এই সুজন সখীদের ব্যাপারে কি আমরা মিডিয়াতে ডিটেলস নিউজ দেখছি বা আমরা কথা বলতে পারি, কথা বলতে দেখি? তো আপনার
এরা কোথায়? কোনো কথা বলা যাবে না কেন এদের নিয়ে? এদেরকে কেন এখনো বিচারের আওতায় আনা হবে না? আপনি সংস্কারের কথা বলতেছেন, সংস্কারের প্রথম কাজ তো হলো আওয়ামী লীগের বিচার। আপনি আওয়ামী লীগকে ধরেন, দেশ এমনি সংস্কার হয়ে যাবে। আওয়ামী লীগকে ধরেন বলতে আপনি আওয়ামী লীগ প্রথম অন্যায়টা কোথায় করছে? প্রথম অন্যায়টা করছে ৭১-এর জনযুদ্ধকে সে আওয়ামী যুদ্ধে পরিণত করছে। যে ইতিহাস দখল করে সেই ক্ষমতা দখল করে। এখন আমাদের এই যে ইতিহাস এবং এই যে আমাদের ৭১-এর যে স্মৃতি, দেখেন ৭১-এর ক্যানভাসটা কত বড়। সেই ক্যানভাসে অনেক রকম গল্প আছে, অনেক রকম ইনসাইড আছে। এখানে প্রত্যেক মানুষের, ধরেন একজন কৃষকের যুদ্ধ, একজন মিলিটারি অফিসারের যুদ্ধ, একজন নারীর যুদ্ধ, এক তো না কিন্তু। এবং এখানে ইডিওলজি অর্থে আলাদা ছিল। ধরেন আপনি এখানে কবি সাহিত্যিকদের ব্যাপারটা দেখেন, ধরেন আল মাহমুদের সাথে আমার একটা এটা নিয়ে লম্বা ইন্টারভিউ ছিল। আর বলতেছিল যে দেখেন মুক্তিযুদ্ধ করলাম আমি, কিন্তু আমি আমার বিশ্বাসের কারণে আমি একটু ইসলামী ধ্যান ধারণার মধ্যে যখন চলে আসলাম, হ্যাঁ, তখন আমি হয়ে গেলাম রাজাকার। আর যে লোকগুলো জিন্নারে গুণগান করে কবিতা লিখলো, লিখলো, এরা সব মুক্তিযুদ্ধ ব্যবসায়ী হয়ে গেল। এই সৈয়দ শামসুল হক মারা যাওয়ার আগ পর্যন্ত তারা কি করে গেছে, যে আওয়ামী কবি সাহিত্যিক, হ্যাঁ, এগুলো প্রত্যেকে মুক্তিযুদ্ধ। ২৪-এও আমরা এই যে একটা কালেকটিভ আন্দোলনের কর্তা সত্তা কালেকটিভ হবে, তা না করে এটারও মনোপলি করার চেষ্টা করা হচ্ছে এক ধরনের। ফলে আপনার এই বয়ান দখল করার মধ্য দিয়ে প্রথমে আপনি ক্ষমতায়, ইতিহাসে আপনার নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন, তারপরে ক্ষমতার একটা ফ্যাসিবাদী রূপান্তর আমরা দেখি। এই মডেলের বাইরে বের হওয়ার জন্য এই জন্য আমাদের রিয়েলি মানুষের যে সার্বভৌম মর্যাদা, নাগরিক ভিত্তিক একটা রাজনীতির যে কথা আমরা বলি, সেইটার বিকাশ করতে হবে। হ্যাঁ, সম্প্রদায় ভিত্তিক, দেখেন আমাদের এখানে রাজনীতি যেটা হয়েছে সম্প্রদায় ভিত্তিক রাজনীতি হয়েছে, ট্রাইবাল পলিটিক্স হয়েছে। এবং এই ট্রাইবাল পলিটিক্সে শেখ পরিবার, টুঙ্গিপাড়ার উপনিবেশ ছিল বাংলাদেশ। হ্যাঁ, শুধু এটা আপনার ৭১-এর আগে ছিল আপনার পাকিস্তানের উপনিবেশ, ৭১-এর পরে হয়েছে টুঙ্গিপাড়ার উপনিবেশ। এর বাইরে অন্যরা রাজনীতি করছে, তারা আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় রাজনীতি করছে, কোনো রাজনীতি বিকশিত হয়নি আপনার এখানে। ফলে এখানে সবসময় এই যে এখনও ধরেন যে আওয়ামী লীগ এত শক্তিশালী, এই যে বিশাল আপনি প্রশ্নের উত্তর দিয়ে শেষ করি, এই যে প্রপাগান্ডাগুলো করানো হচ্ছে, প্রপাগান্ডাগুলো কিসের জোরে হচ্ছে? এখান থেকে যে লক্ষ হাজার কোটি কোটি টাকা, যে সংখ্যাও বলা মানে একটা কী বলে অবিশ্বাস্য সংখ্যা, হ্যাঁ, মানুষের মাথায়ও ধরবে না, এই টাকাগুলো তো কাজ করতেছে। এবং এটা ভারত, দেখেন ভারত হলো মাইক্রোসফটের জরিপে আপনারা দেখছেন পৃথিবীতে ১ নাম্বার মিস ইনফরমেশন উৎপাদনকারী দেশ। তার মিস ইনফরমেশন উৎপাদনটা এটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে চলে গেছে। সেই ইন্ডাস্ট্রিয়াল লেভেলের মিস ইনফরমেশন উৎপাদন করার মধ্য দিয়ে ভারত এখানে কি করতেছে? ভারত গ্লোবালি সে যে একটা প্রোপাগান্ডিস্ট, হ্যাঁ, ভারত আমাদের কিছু ক্ষতি হচ্ছে, আমাদের এখানে কিছু লোক ধরেন হ্যাঁ বিভ্রান্ত হচ্ছে, কিন্তু গ্লোবালি খুব একটা সমস্যা আমাদের হচ্ছে বলে আমরা মনে করি না। কারণ আমাদের ডায়াসপোরা কমিউনিটি এবং যারা সচেতন, হ্যাঁ, মানুষ, তারা জানে ইন্ডিয়া আওয়ামী লীগ মানেই হলো একটা মিথ্যার ইনফিনিট আপনার কি বলে যে আপনার পেন্ডুলার বক্স, হ্যাঁ, এটা মুখ খোলা মানে মিথ্যা কথা। ফলে আওয়ামী লীগ যত কথাই বলুক, ইন্ডিয়া যত কথাই বলুক, সেইটা মানে বিশ্বাস করার মতো লোক খুব বেশি আমি দেখি না, যদি না আপনার ধরেন একেবারে রাজনৈতিকভাবে নির্বোধ না হয়। হ্যাঁ, তো ফলে আপনার এখানে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন উৎপাদনের জন্য এই যে লুটপাটকারী যে আপনার অংশটা, এই গোষ্ঠীটা, তাদের যে টাকা পয়সাগুলো আছে, ফলে এরা তো রাজনীতি করতে পারতেছে না, আর কি করবে? তো লুটপাটের পিছনে ব্যয় করতেছে। অনেক ধন্যবাদ হাসিব হাসান খান। আমি জাতির উদ্দেশ্যে, প্রধান উপদেষ্টা আরও কতগুলো কথা বলেছেন, তার যেটা সাধারণ মানুষ এবং রাজনীতিবিদদের যে এখন প্রত্যাশা, সামনে নির্বাচন, কিছু সংস্কারের পরে আগামী নির্বাচন হোক ইতিহাসের সবচেয়ে অবাধ ও গ্রহণযোগ্য, এই কথা উনি বলেছেন, এবং এটা আমরা তো সবারই প্রত্যাশা। তা আমরা কি সেদিকে এগিয়ে যাচ্ছে? আপনি বলেছেন যে বাংলাদেশ আরেকজন রাষ্ট্রনায়ক পেয়েছেন যে বাংলাদেশের স্বার্থ তুলে ধরছেন, যে একজন নাগরিক ভিত্তিক যে বাংলাদেশের প্রত্যাশা, সেটা হওয়ার জন্য তো একটা সত্যিকারের নির্বাচন হওয়া দরকার। কিন্তু আমরা কি সত্যি সত্যি সেদিকে এগিয়ে যাচ্ছি বলে আপনার মনে হয়? আমার মনে হয় আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। কারণ হলো যে আমরা ওইখানে আমি আরেকটু বিশ্লেষণ করতে আসি যে আমাদের যে মানে স্বাধীনতার পরে ৭১ সালের স্বাধীনতার পর থেকেই আমরা কিন্তু স্বাধীন হতে পারি নাই। ভারত আমাদের সাথে ছিলেন এবং ভারতকে এই সত্যিকার অর্থে এই ৫ই আগস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে ভারতকে। এবং নতুন প্রজন্ম যে জিনিসটা জেনেছে যে ভারত আমাদের মিত্র ছিল না, ভারত আমাদের শত্রু। এবং ৭১ সালে ওনারা যে স্বাধীনতা আমাদের সাহায্য করেছিলেন, সেটার পিছনে তাদের উদ্দেশ্য ছিল, তারা পাকিস্তানকে বিভক্ত করে একটা রাষ্ট্র তৈরি করতে চেয়েছে এবং সেই পুতুল রাষ্ট্র তৈরি করতে চেয়েছেন। এবং সেই পুতুল রাষ্ট্র তৈরি করার জন্য যা যা করার প্রয়োজন তারা সেই সময় সেগুলো করেছেন। তা সেইগুলো করার ফলে আমরা মাঝে মধ্যে আমরা জেনারেল জিয়াকে পেয়েছি। জেনারেল জিয়া ভারতের সে আধিপত্যকে রুখে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ভারতের আধিপত্য উনি রুখতে পারেন নাই। কারণ হলো উনি যখন বহুদলীয় গণতন্ত্র দিলেন,
দেওয়ার পরে সেই সময় যে পলিটিক্যাল রাজনৈতিক দলটা ছিল সেটা আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের কর্ণধর হয়ে আসলেন শেখ হাসিনা। এবং উনি যাকে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন সেনাপ্রধান, উনি হলো এরশাদ সাহেব। এবং এরশাদ সাহেব এবং শেখ হাসিনা তখন কিন্তু রাষ্ট্রের স্বার্থটাকে জলাঞ্জলি দিয়েছেন তাদের ব্যক্তি স্বার্থের কারণে। তারা জেনারেল জিয়া যখন রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন তারা ষড়যন্ত্রে লিপ্ত হন। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা সেই শক্তি ভারতের সাথে তারা হাত মিলিয়ে জেনারেল জিয়াকে হত্যাকাণ্ড সংগঠিত করে এবং জেনারেল জিয়াকে স্তব্ধ করা হয়। এবং এই সাথে এই শেখ হাসিনা এবং এরশাদ সাহেব যুক্ত ছিলেন। কিন্তু বর্তমানে আমি মনে করি যে বর্তমানের অবস্থানটা একটু ভিন্ন এই কারণে যে এখন আমরা যে রাষ্ট্রনায়ককে পেয়েছি এবং তিনি ক্যাপাবল এবং রাষ্ট্রের স্বার্থকে উনি আগে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং তার সময় যে রাজনৈতিক যে শক্তিটা সেটা বিএনপি। এবং স্যালুট টু বেগম জিয়া, যে বেগম জিয়া কিন্তু বাংলাদেশের, আমরা তাকে বলি আপোষহীন নেত্রী। সেটা আপোষহীন কোথায়? উনি বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দেন নাই। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশের স্বার্থকে উনি কখনোই জলাঞ্জলি দেয় নাই। সেই জন্য আমরা তাকে বলতেছি আপোষহীন নেত্রী। এবং উনি কিন্তু এই বাংলাদেশের এখন যে রাজনৈতিক দল, যেটা বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির কর্ণধার কিন্তু বেগম জিয়া এবং তারেক জিয়া, এবং তারা দুজনই কিন্তু রাষ্ট্রের স্বার্থকে জলাঞ্জলি এখন পর্যন্ত দেয় নাই। এবং ওনারা কিন্তু একই সাথে আরেকটা জিনিস যেটা আমি বলেছি যে জেনারেল জিয়ার সময় যে ঘটনা ঘটেছিল, যে ওনার যে নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান এরশাদ সাহেব কিন্তু ব্যক্তি স্বার্থের জন্য ভারতের সাথে হাত মিলিয়েছিলেন। এবং এরশাদ সাহেবের সাহায্যে এবং শেখ হাসিনার সাহায্যে কিন্তু ওই সময় ভারত এই জেনারেল জিয়ার হত্যাকাণ্ড সংঘটিত করতে পেরেছিলেন। কিন্তু বর্তমানে যিনি সেনাপ্রধান আছেন উনি অত্যন্ত দক্ষতার সাথে, বুদ্ধিমত্তার সাথে এবং রাষ্ট্রের স্বার্থটাকে উনি কিন্তু আফোল্ড করার চেষ্টা করছেন। এবং উনি কিন্তু বুঝতে পারছেন যে এই রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ডক্টর ইউনূসের প্রয়োজন আছে আমাদের দেশের। আমরা শেখ জিয়াউর রহমানকে পেয়েছিলাম, কিন্তু জিয়াউর রহমানকে আমরা হারিয়ে ফেলেছি। তার সার্ভিসটাকে বাংলাদেশ বেশি দিন নিতে পারে নাই, কিন্তু তার সার্ভিসটা যদি বাংলাদেশ নিতে পারতো তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যেত। কিন্তু এখন অনেক ঘটনার পরে যখন আমরা ডক্টর ইউনূসকে পেয়েছি তখন কিন্তু যে বিএনপির যে রাজনৈতিক দল আছে তারাও আমার মনে হয় উপলব্ধি করতে পারছে যে ডক্টর ইউনূসের যে অ্যাবিলিটি, তার যে ক্ষমতা, তার যে কারিশমেটিক যে ক্যারেক্টার এবং বাংলাদেশকে প্রমোট করার জন্যে তার যে যোগ্যতা, এই যোগ্যতাকে বাংলাদেশ ব্যবহার করতে হবে। এবং সেই কারণে আপনারা দেখতেছেন যে ভারত গুজব ছড়াচ্ছে। কারো মিডিয়ায় দেখলে মনে হয় যে আজকেই মনে হয় রাত্রেবেলায় বাংলাদেশে কু হয়ে গেছে, সেনাবাহিনী মনে এই টেক ওভার করছে, কিন্তু সেটা কিন্তু সংগঠিত হচ্ছে না। কারণ হলো সেনাবাহিনীর যিনি সেনাপ্রধান আছেন এবং অন্য অন্য অফিসাররা আছেন তারা কিন্তু এই আমাদের এই 54 বছরের যে ইতিহাস, এটা কিন্তু তাদের কাছে পরিষ্কার। এবং তারা জানেন যে এই ভারত আমাদের সাহায্য করে নাই, ভারত আমাদের উপরে দাদাগিরি করেছেন। সুতরাং তারা সকলেই মিলে কিন্তু এই ডক্টর ইউনূসকে তারা সাহায্য করছেন এবং সেই প্রত্যাশা আমরা করি। আমরা আবার আপনার কাছে আসবো। আমি রেজাউল করিম রনি, অন্য একটা প্রসঙ্গে আসি যে আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলছি, নাগরিক ভিত্তিক রাষ্ট্রের কথা আপনি বারবার যেটা বলেন, যে কর্তাসত্তার কথা যেটা বলেন, সেই স্বপ্নেই তো আমরা আছি। কিন্তু আপনারা যদি দেখেন যে এই যে যারা নেতৃত্ব দিল 5ই আগস্টে তরুণ সমাজ, তারা একটা নতুন রাজনৈতিক দল করেছে, কিন্তু তারা কি আসলে সঠিক পথে আছে বলে আপনার মনে হয়? বিশেষ করে আপনি যখন দেখবেন যে তাদের একজন রাজনৈতিক দল, এক নেতা সেই পুরনো ধাঁচে শোডাউন করছে, গাড়ি নিয়ে শোডাউন করছে, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা হচ্ছে। তো আমরা যারা পথ তৈরি করলো, গণ অভ্যুত্থানের পথ তৈরি করলো এবং নতুন রাজনৈতিক দল নতুন বন্দোবস্ত তৈরি করে, তারা যদি আবার সেই পুরনো মডেলের মধ্যে ঢুকে যায়, সেটাতে হতাশার ব্যাপার হয় না? অবশ্যই হতাশার ব্যাপার। এবং আমি জানি আপনি যেটা বলছেন ঠিকই আছে। এখন দেখেন, একটা ভালো ব্যাপার যে এই যে একটি নতুন দল আসলো, শুরুতেই তাকে ওপেনলি ক্রিটিক করা যাচ্ছে, তার দলের লোকজন দলের ভিতর থেকেও ক্রিটিক করা যাচ্ছে, ফলে তারা উত্তরও দিচ্ছে, তার উত্তরের ফলে এইটা একটা ভালো ব্যাপার যে ধরেন তাকে অনেকদিন পরীক্ষার মধ্যে দিয়ে জবাবদিহিতার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এখন আমাদের এখানে হয় কি, ধরেন আপনি যদি তাকে বলেন যে তুমি এটা করলা কেন, ও বলবে আচ্ছা ও তো আমার চেয়ে খারাপ। আচ্ছা, ও হইলো আপনার ধরেন যে আপনার ময়লা খায়, হ্যাঁ, একজন তার ময়লা খায়, তার একজন বললো তাহলে আচ্ছা আমি তাহলে গু খাই।
প্রতিযোগিতা থেকে এরকম হইতে পারে? আগেও তো গাড়ি ব্যবহার চলেছে, আমিও গাড়ি ব্যবহার করি, এটা তো হয় না। এইটা খুবই ফ্রাস্ট্রেটিং। এবং যত যত লজিকে দেওয়ার চেষ্টা করা হোক যে হ্যাঁ কিছু কিছু জায়গায় মানুষ এই ধরনের জৌলস আধিপত্য দেখতে পছন্দ করে, হ্যাঁ দেখলে মানুষ অভিভূত হয়, মনে করে তার ক্ষমতা আছে। নো, ওই ক্ষমতা দেখানো, হ্যাঁ ক্ষমতা দেখানো থেকে তো বিরতি চাই। ক্ষমতা দেখানোর এই দিন শেষ হয়ে গেছে। 5 তারিখের অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা জেনজির, রাজনীতিবিদরা থাকবে পুষ্করিণীতে মাছ যেরকম পানির নিচে থাকে ওইভাবে থাকবে। সমাজে ডমিনেন্ট হবে নাগরিক। সমাজে প্রধান উপদেষ্টার মর্যাদা প্রধান না, রাজনৈতিক নেতার মর্যাদা প্রধান না, দলের মর্যাদা প্রধান, আমার মর্যাদা প্রধান নাগরিক হিসাবে। এটাই হলো নাগরিকের সার্বভৌম, মানে ব্যক্তি মানুষের সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে, অধিকারের ভিত্তিতে রাষ্ট্র হবে। রাষ্ট্র আমার কাছে জবাবদিহিমূলক থাকবে। আমি রাষ্ট্রের কাছে তো জবাব দিতেছি 54 বছর ধরে, দিয়েই তো আজকে আমার এই পরিণতি। তো ফলে এই জায়গার থেকে রাজনৈতিক দলরা যদি মনে করে যে তার এই যে বিশাল তোরণ বানিয়ে যাইতে হবে, মহাসমাবে গাড়ির বহর নিয়ে যাইতে হবে, যাওয়ার মধ্যে দিয়ে তার একটা এই যে গায়ে গত রেখ আমি কত ক্ষমতাবান, হ্যাঁ আমার কত জৌলুস আছে, এইটা দেখানোর প্রবণতা এবং এইটাকে ইনায়া বিনায়া ডিফেন্ড করার প্রবণতা, এইটা আত্মঘাতী রাজনীতি। এই জন্য আমি বলতেছি দেখেন, আপনি আওয়ামী লীগকে ডিল করেন, আওয়ামী লীগ হলে আমাদের একটা নফসানিয়াতে পরিণত হয়েছে। আপনি নাগরিক পার্টি করেন, জামাত করেন, বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ হইতে পারেন। আপনি যদি মনে করেন এই যে আওয়ামী লীগের মতো এই মাসেল পাওয়ার, এই শোডাউন ক্ষমতা দেখানো, হ্যাঁ আওয়ামী লীগের স্বভাব এটা। আমি এই জন্যই তো বলি আপনি খালি আওয়ামী লীগকে রিড করেন, তাইলেই রাজনীতি দাঁড়ায় যায়। আপনি ঘুরে ফিরে আওয়ামী লীগ হচ্ছেন কেন? অন্য নামে, নানা নামে আপনি ঘুরে ফিরে যায় আওয়ামী লীগের মধ্যে ডুব দিতেছেন। মানে বয়ানটা তারা এমন ভাবে মানে আওয়ামী করে না, আচরণে, আচরণ স্বভাবে, হ্যাঁ। তা এই জন্য আপনি তো বিয়ামীকরণের কথা যেটা বলি, দেখেন উপনিবেশে আপনার পাকিস্তান আমলে কি হাসিনা পাকিস্তান যেভাবে শাসন করছে, আওয়ামী লীগ তার চেয়ে নিকৃষ্ট হয়েছে না? সারাদিন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে আর শাসন করছে পাকিস্তানের চেয়ে নিকৃষ্টভাবে। আর এদিক দিয়ে আমাদের 54 বছরের পরীক্ষিত শত্রু ভারতের কথা বলছে। ভাই একটা কথা একটু রেসপন্স করি ফাঁকে, ভারত আমাদের এখানে যেটা বলে যে ভারত বাংলাদেশ সৃষ্টি করে দিছে, এটা ভারতীয় ন্যারেশন। ভারত বাংলাদেশ সৃষ্টি করে দেয়নি, সৃষ্টি করে দেওয়ার কোনো সহযোগিতা করে না। এখানে যুদ্ধটা আগেই শুরু হয়ে গেছিল, এটা জনযুদ্ধ ছিল। এখানে জিয়া রহমান যখন ঘোষণা দিল উই রিভোল্ট, দেওয়ার পরে জনগণের মধ্যে এখানে তো 24 বছর ধরেই বামপন্থীরা মাওলানা ভাসানীর নেতৃত্বে এখানে একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে 69-এ, হ্যাঁ। ফলে এখানে সশস্ত্র যুদ্ধের প্রেক্ষাপট তৈরি ছিল, বামপন্থীরা কাজ করতেছিল, সশস্ত্র সংগ্রাম সংগঠিত করার জন্য গ্রামে গঞ্জে কৃষকদের মধ্যে এখানে সংগঠন জারি ছিল। হুট করে 25 তারিখে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাটাক হয়েছে, মানুষ মারা গেছে, লোকজন আবেগ আপ্লুত হয়ে অস্ত্র হাতে যুদ্ধ শুরু করছে, ব্যাপারটা এরকম না। এই যুদ্ধ সংগঠনের প্রক্রিয়া এখানে লম্বা সময় ধরে চলমান ছিল, হ্যাঁ। এটা তুঙ্গে গেছে 25শে মার্চের ক্র্যাকডাউনের কারণে। তো যেটা আমাদের 24-এ যেরকম আপনি আবু সাইদের ঘটনার স্পার্ক করছে, স্পার্ক লাইন তো লাগেই। তো যাই হোক, ফলে সেক্ষেত্রে হ্যাঁ ইন্ডিয়াতে আপনার যুদ্ধের ট্রেনিংয়ের জন্য যাই আস্তে আস্তে এখানে যুদ্ধ মোটামুটি জুলজলায় কাভার করে ফেলছে, পাকিস্তানি লোকজনের মোটামুটি এখানকার লোক প্রতিরোধ করে ফেলছে। তো ওইখান থেকে ট্রেনিং নিয়ে আস্তে আস্তে এটা ব্যাপক হয়েছে, সুবিধা হয়েছে ডেফিনেটলি। কিন্তু এখানে প্রতিরোধটা আমাদের যুদ্ধ ছিল, যুদ্ধটা আমাদের ছিল। এই জন্য দেখবেন পাকিস্তান এবং ভারত এটা কি বলে যে পাকিস্তান ভারত যুদ্ধ, হ্যাঁ, এই তাদের ক্রেডিট আকারে কিন্তু দেখায়। তো এখানে বন্ধু রাষ্ট্র বলে কথা বহুবার বলছি, বন্ধু রাষ্ট্রের নামে আমাদের এই যে শত্রুতার মধ্যে ফেলে দেওয়া, দিয়ে বাংলাদেশের বিকাশকে ক্ষতিগ্রস্ত করা, এই ক্ষতিগ্রস্ত করে আপনার হিটলার মুসলিনের ঐক্যের মতো মোদি হাসিনার ঐক্য গড়ে তোলা। তো ফলে এই পুরা প্রক্রিয়াটার মধ্য দিয়ে আপনি যদি দেখেন আওয়ামী ভারতীয় নেক্সাস, তার যে ঐতিহাসিক বুদ্ধিভিত্তিক বয়ান, সেই বয়ানের বাইরে থেকে আপনার বের হইতে হবে। এই জন্য ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। আপনার 71-এর ব্যাপারে না, শুধু আমাদের একটা জাতীয় মুক্তির ঐতিহাসিক সিলসিলা ডেভেলপ করতে পারতে হবে। আমাদের তো ইতিহাস নাই, জাতীয় ইতিহাস নাই। আমাদের আছে কতগুলো ইভেন্ট, আপনার ইভেন্ট পূজা করে 71 পূজা, হ্যাঁ, তাই আপনার 90 পূজা করে কেউ কেউ, এখন 24 পূজা শুরু হবে, হ্যাঁ। এই পূজা দিয়ে হবে না, আপনার ইতিহাস লাগবে। ইতিহাসটা কিভাবে হবে? ইতিহাসের জন্য আপনার আমার ধরেন আমি মিরপুরে ছিলাম 24-এ, আমার কাছে এখন মিরপুরই 24। একজন যাত্রাবাড়ি দিয়েছিল, তার কাছে যাত্রাবাড়ি 24। 71-এ যে সেনারা বিদ্রোহ করছে তার কাছে ওইটা, যে নারী যুদ্ধ করছে তার কাছে ওইটা, যে কৃষক যুদ্ধ করছে তার কাছে 71 একরকম। ফলে একটা ঘটনা, এরকম একটা হিউজ ঘটনার আপনার এত এত লক্ষ কোটি কোটি এত আপনার ঘটনা থাকে, স্মৃতি থাকে, তার মধ্য দিয়ে যদি আপনি এটাকে পার্সনিফিকেশন করার চেষ্টা করেন, কোনো ব্যক্তি কোনো দলের ভূমিকাকে প্রদান করার চেষ্টা করেন, তখন তার সূত্র ধরে ফ্যাসিবাদ কায়েম হয়। এই জন্য আপনার করতে হবে জাতীয় ইতিহাসের একটা স্পিরিটকে কন্টেইন করতে হবে, যে স্পিরিটটা একটা
টোটাল জনগোষ্ঠীকে পলিটিক্যাল কমিউনিটি আকারে গড়ে তুলতে সহযোগিতা করবে, সেই রকম জাতীয় ইতিহাস আমরা নির্মাণ করতে পারি নাই। আমরা কতগুলো ঘটনার পূজা করি, যে অমুক ঘটনায় তমুক বড় না, অমুক বড়, হ্যাঁ তমুক অমুক কেউ বড় না, আমরা বড়, আমরা সম্মিলিতভাবে আমাদের কালেকটিভ কর্তাসত্তার উন্মেষ ঘটেছে, এইভাবে আমরা ইতিহাসকে ন্যারেট করি না। ফলে এই জন্য আমাদের হেগেলিয়ান সেন্সে কথাটা যদি বলি, এখানে টকশিত তাত্ত্বিক কথা বলা যায় না, তারপরেও হেগেলিয়ান সেন্সে আমাদের একটা স্পিরিট যেটাকে বলে, হ্যাঁ আমাদের ফিলোসফি অফ হিস্ট্রিটাকে রিভিল করতে হবে। আমাদের জাতির যে কমন স্পিরিটটা, সেই স্পিরিটটার আলোকে একটা জাতিরাষ্ট্র লাগবে। কারণ আমাদের কোনো ন্যাশনাল ইতিহাস নেই। ৭১-এর যে আওয়ামী ইতিহাস, আমাদের ২৪ হলো রাজনৈতিক মুক্তির একটা একদিক থেকে একটা সুযোগ তৈরি করে দিছে যে আপনি আমাদের টোটাল জনগোষ্ঠীর ইতিহাসের একটা রেস্কিউ প্রকল্প আপনি নেবেন, এবং সেটা নেওয়ার ক্ষেত্রে ১ নাম্বার কাজ হবে আমাদের আচার আচরণে, মননে, হ্যাঁ প্রত্যেক দিন উঠতে বসতে আওয়ামী লীগ কী করছে তার বিপরীত কাজটা করা। জি, মানে অনেক ধন্যবাদ। আমরা অন্য প্রসঙ্গে এটা আলোচনা করি। হাসিব হাসান খান, সেটা হলো প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন। জি, তো আমাদের তো ভারতের সাথে যুগলবন্ধী, আপনি বললেন অনেক কিছু ছিল, ভারত আমাদের সাথে কি আচরণ করেছে এবং এখন কি আচরণ করছে সেটা আমরা জানি, আপনি সেটা বলেছেন। কিন্তু চীন আমাদের কতটা ভালো বন্ধু হতে পারে? আচ্ছা, এখন আমাদের যেটা হলো যে একটা রাষ্ট্র, আমরা কেউ কোনো রাষ্ট্র কিন্তু আলাদা না, আমরা সবাই একটা গ্লোবাল চলে এসেছি। কোনো রাষ্ট্র ইন্ডিভিজুয়াল থাকতে পারবে না, সবাইকেই একজন রাষ্ট্রের সাথে সহযোগিতা লাগবে। তো এখন পরিবর্তিত পরিস্থিতি আপনি দেখেছেন যে যখন ট্রাম্পের সাথে দেখা হলো তখন মোদির তখন ভারতীয় সাংবাদিকরা তাকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলেন, কিন্তু ট্রাম্প কি উত্তর দিল? ট্রাম্প বলল যে বাংলাদেশ নিয়ে তো ১০০ বছর ধরে আমি জানি মোদি কাজ করছে, সুতরাং হি শুড রিপ্লাই। তা সেইখানে আমরা শুধু দেখেছি যে আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এই ভারত উপমহাদেশ যেটা, সেখানে আমেরিকা ক্যাপিটালিস্ট ফর্মের উনি নেতা, ক্যাপিটালিস্ট ফর্মের, তো আমেরিকার স্বার্থটাকে রক্ষার জন্য এটা দায়িত্বটা দেওয়া হয়েছিল ভারতের উপর। তো ভারত এই ১০০ বছর ধরে এই দায়িত্বটা পালন করার পরে হোয়াট ইজ দ্য রেজাল্ট? রেজাল্টটা হলো যে মিয়ানমার কিন্তু এখন সম্পূর্ণভাবেই চায়নার দখলে চলে গেছে, এবং আমরা দেখেছি শ্রীলঙ্কা সেখান থেকে ভারত বিতাড়িত হয়েছে। আমরা নেপালে দেখেছি, নেপালেও ভারত চলে গেছে, ভুটান থেকেও তার চলে যেতে হচ্ছে। এবং শেষমেশ যে বাংলাদেশ ছিল, যেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলতেন বুক ফুলিয়ে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের উন্নতি মানে আমাদের উন্নতি, আর আমাদের উন্নতি মানে হলো ভারতের উন্নতি। এই যে ন্যারেটিভটা অবস্থায় ছিল, সেখান থেকে ৫ই আগস্টে এসে দেখা গেল যে ভারতকে বিতাড়িত হয়েছে। তো সুতরাং আমেরিকা কিন্তু বুঝতে পারছে যে এই উপমহাদেশে এখন মোদির দিয়ে এই বিষয়গুলো আর নতুন করে করা সম্ভব না, বিষয়গুলোকে নতুন করে সিমেন্টেড করা সম্ভব না। সুতরাং এখানে একটা নতুন নেতৃত্বের প্রয়োজন পড়েছে, এবং আমি মনে করি, আমি খুব গর্বভাবে বলি যে সেই নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা রাখেন ডক্টর ইউনূস। এবং ইউনূস উনি আমাদের এখন তো মুক্ত অর্থনীতির যুগ, বাজার অর্থনীতি, তা বাজার অর্থনীতিতে কিন্তু মনে করেন যুদ্ধ হচ্ছে বাণিজ্যিক যুদ্ধ। তো সেই বাণিজ্যিক যুদ্ধতে আমরা দেখছি যে চীন এবং আমেরিকা তারা এখন এই দুইটা বড় স্টেক হোল্ডার, তারা এই বাণিজ্যিক যুদ্ধের দুজন, এবং চীন কিন্তু পরিষ্কারভাবে বলতেছে যে আমরা যদি আমেরিকা এবং চীন যদি যুদ্ধ করে, মানে অস্ত্রের যুদ্ধ, তাহলে আমরা দুজনই হেরে যাব। তো সুতরাং তারা বাণিজ্য যুদ্ধে থাকতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান, ভৌগোলিক অবস্থানটা এমন একটা অবস্থানে আছে বাংলাদেশ, যে বাংলাদেশ পৃথিবী সবাই চাবে সস্তা পণ্য পেতে, এবং বাংলাদেশ বা চীনের পরে বাংলাদেশের অবস্থানগত কারণে বাংলাদেশ সারা পৃথিবীকে এই সস্তা পণ্য দেওয়ার অবস্থানে আছে। এবং সেই জন্য ডক্টর ইউনূস আপনি দেখেছেন গতকালকে তিনি বলেছেন যে আমরা নেপাল থেকে জলবিদ্যুৎ চাই, ভুটান থেকে চাই। তা বাংলাদেশের যদি নেপাল থেকে জলবিদ্যুৎটা বাংলাদেশে আসতে পারে, এবং উনি একই সাথে দেখেন এলন মাস্কের সাথে ডিল করতেছেন, ওনার ইন্টারনেটকে বাংলা, উনি বলে যে আগামী তিন মাসের মধ্যে তাদের চুক্তি স্বাক্ষরিত হবে। তো সেখানে সে পাকিস্তান, চায়নার সাথে কি হবে? হ্যাঁ, চায়নার সাথে, চায়নাটাই আসতেছি, যে উনি কিন্তু মানে এখানে ব্যালেন্স করার চেষ্টা করছেন, এবং উনি দেখাচ্ছেন যে যদি জলবিদ্যুৎ থেকে যদি আমাদের দেশে বিদ্যুতের খরচ যদি আমরা কমাই দিতে পারি, তাহলে আমাদের যে সস্তা মানে আমাদের যে ম্যান পাওয়ার আছে, এই হিউজ ম্যান পাওয়ার, এবং আমাদের মানুষ কিন্তু খুব কর্মঠ, এবং যে কোনো জিনিসে তারা কিন্তু মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে, এবং আমাদের দেশের মানুষ কিন্তু কাজ করতে চায়। মুক্ত বাজার অর্থনীতির যে
যে বৈশিষ্ট্য তা আমাদের দেশের মানুষের মধ্যে রয়েছে। সুতরাং ডক্টর ইউনূস যে জিনিসটা দেখাতে চাচ্ছে যে যদি নেপালের সাথে আমাদের সম্পর্ক হয় এবং সেখানে জলবিদ্যুৎ আনতে পারি, তো সেই ক্ষেত্রে চায়না একটা ফ্যাক্টর। চায়না এটা চায় কিনা, চায়না যদি চায় তাহলে বাংলাদেশের এই সমস্ত ঘটনা খুব সহজভাবেই সম্ভব। চায়না যদি মনে করে যে ইয়েস, এই উপমহাদেশে এখন ভারত যেহেতু তাদের সাথে চায়নার সম্পর্ক খারাপ, আমরা দেখেছি যে ভারতের সাথে তাদের যুদ্ধ হয়েছে, ৬২ সালে যুদ্ধ হয়েছে, সুতরাং চায়না ভারতের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো সেই ক্ষেত্রে যদি ডক্টর ইউনূস যদি চায়নাকে তার কনফিডেন্সে আনতে পারে, এবং আপনি জানেন আমরা দেখেছি যে অলরেডি চায়না ১৭০ কোটি টাকা বাংলাদেশকে গ্র্যান্ট দিচ্ছে, উনি যার সাথে সাথে দিচ্ছে, এবং চায়নার সাথে বাংলাদেশ যে আসিয়ানে যাওয়ার জন্য যিনি বাংলাদেশ যে সদস্য হতে চায় চায়না সমর্থন। তার মানে আপনি বলছেন যে চায়নার সাথে আমাদের সম্পর্কটা দিন দিন ভালো হলে আমাদের অর্থনৈতিক অবস্থার জন্য খুব ব্যবস্থাপনার জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ। আমি রেজাউল করিম রনি, আপনার কাছে যেটা আসি ওই একই প্রশ্ন। এখন ভারতের সাথে সম্পর্ক নিয়ে আমরা আলোচনার একটু পরে আসতেছি, তার কারণ আমাদের বিমস্টেক সম্মেলন সামনে আছে। তো এখন চায়নার সাথে আমাদের নতুন করে বন্ধুত্ব হচ্ছে। আগে তো ভারতের কারণে চায়নার সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা বাধা ছিল বড় ভারত, এখন তো নতুন করে শুরু হচ্ছে, ডক্টর ইউনূস সেখানে যাচ্ছে এবং চীন কিন্তু ভালো গেস্টার দিচ্ছে। আপনি কিভাবে দেখেন এটাকে? দেখেন ৫ তারিখের অভ্যুত্থান এট দ্য সেম টাইম এটা ভারতের বিরুদ্ধে অভ্যুত্থান, ভারতের আপনার ইয়ে হয়েছে। এই জন্য আমাদের এখন যেটা লাগবে, আমরা যে প্যারাডাইমে ছিলাম এই ৫৪ বছর, সেটা হলো ফ্রিডম ভার্সেস লিবার্টি। আমরা একটা ফ্রিডম পাইছিলাম কিন্তু আমাদের লিবার্টি ছিল, স্বাধীনতা ছিলাম, স্বাধীন দেশ ছিল কিন্তু আমাদের লিবার্টি ছিল, আমাদের মুক্তি ছিল না। আর মুক্তির জন্য একটা বড় জায়গা হলো অর্থনৈতিক সক্ষমতা তো আপনার লাগবেই, এবং অর্থনৈতিক সক্ষমতার জন্য হ্যাঁ এটা একটা গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্য দিয়ে পরিচালিত হয় দুনিয়া। সেখানে চায়না একটা বড় ইকোনমি, এবং আমি অনেক ইন্ডিয়ান ইন্টেলেকচুয়ালদের সাথে কথাবার্তা বলছি। ইন্ডিয়ার একটা কষ্ট কল্পনা আছে, সে মনে করে সে নিজে একদিন সুপার পাওয়ার হবে, কিন্তু অনেক মানে দেশপ্রেমিক কষ্ট কল্পনা কেন বলছেন? অনেক আমি আবার রামাচন্দ্র গুহের সাথে আমার আলাপ হচ্ছিল কয়েক বছর আগে, উনি আমাকে স্পষ্টভাবে বলছে ইন্ডিয়া উইল নেভার বি আ সুপার পাওয়ার। এটা হলো ইন্ডিয়া এটা নিজে মনে করতেছে, এটা হলো চাইনিজ সিনড্রোম, মানে চায়নার প্রতিক্রিয়া, মানে একজনের যে রিয়াকশনারি স্বভাব থাকে না মানুষের, সেই রকম আর কি। মানে চায়না যেহেতু একটা সুপার পাওয়ার হয়েছে, তার একটা জনগোষ্ঠী আছে এবং বড় দেশ, হ্যাঁ এরকম ইকোনমি নিয়ে, তো সেও ওইরকম হইতে পারে। দেখেন ইন্ডিয়ান বাজারও চায়নার দখলে, আফ্রিকান বাজার চায়নার দখলে, ইউরোপে আমেরিকাতে চায়না যেটা করছে সেটা হলো যে আপনারা ধরেন যে এখানে বাজার অর্থনীতি, বাজার প্রোডাক্টের ক্ষেত্রে সে গ্লোবাল এম্পায়ার কায়েম করছে, এবং ডেফিনেটলি সব কিছুরই বিকল্প সে তৈরি করছে, সস্তা তৈরি করছে সে। তো সেই রকমভাবে সে মার্কেট যেভাবে ধরেন সে বিস্তার ঘটাচ্ছে। আমাদের সাথে কি হবে? তা আমাদের ক্ষেত্রে আমি কালকে আলোচনা যদি দেখেন, প্রধান উপদেষ্টা আলোচনায় কিন্তু উনি বলছেন যে এখানে চায়নার সাথে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি আলাপ চলছে সেটা হলো সোলার। একটা চায়নার যে প্রধান আপনার সোলার পৃথিবীতে ১ নাম্বার কিন্তু সোলার উৎপাদন দেশ হলো চায়না, সোলার বিদ্যুৎ যেটা। তো আমাদের এখানে জলবিদ্যুৎ বা অন্যান্য বিদ্যুতের বাইরে সোলার বিদ্যুতের কিন্তু একটা ধরনের ভালো চাহিদা আছে, এবং এইটা যদি আপনার প্রপার ওয়েতে ডিল করা যায় তাহলে এটা পরিবেশ বান্ধব, এবং এটার খরচও যদি অনেক কমে আসে তাহলে আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে, বিশেষ করে আপনার গ্রামে গঞ্জে। হ্যাঁ, লাইন টানা বিদ্যুৎ দেওয়ার চেয়ে যদি এটা আপনার গ্লোবাল স্ট্যান্ডার্ড করা যায় আর কি, আপনার যে সোলার সিস্টেমটা, তো সেটা হিউজ মার্কেট আমাদের এখানে সোলারের। তো আমাদের এখানে হয়তো একটা সোলার কোম্পানি হয়তো খুব দ্রুতই ওপেন করার চেষ্টা করা হবে। আর একটা হলো যে আপনার মানে এখানে ধরেন বিজনেসের ইন টার্মস অফ বিজনেস দেখেন, এটা মানে গ্লোবালি আপনার আমেরিকা চায়না এখানে জিওগ্রাফিক্যাল ইন্টারেস্টের ব্যাপারে যতই কনফ্লিক্টিং অবস্থা থাকুক, বিজনেসের ক্ষেত্রে কিন্তু এক ধরনের ঐক্য আছে, এক ধরনের সহাবস্থান আছে, বিজনেস ডিলিং কিন্তু তাদের বন্ধ হয়নি। হ্যাঁ, তো সেই বিজনেস ডিলিংয়ের ক্ষেত্রে আমরা যেভাবে দেখি যে এক রাষ্ট্রের বিরুদ্ধে আরেক রাষ্ট্র চলে যাচ্ছে, ওরকম না ব্যাপারটা। হ্যাঁ, এখানে আপনার ক্যাপিটালিজমের সিস্টেমটা এরকম এভাবেই ফাংশন করে। এবং ডক্টর ইউনূস দেখেন, ডক্টর ইউনূস কেন সারা দুনিয়াতে গুরুত্বপূর্ণ, মানে ডক্টর ইউনূস হলো এমন একটা ব্যক্তি যিনি
ক্যাপিটালিজম তো আমরা জানি যে বড় টাকা পয়সার ব্যাপারে যেখানে সেখানে ফাংশন করবে, কিন্তু উনি এমন একটা বিষয় আবিষ্কার করলেন যে যার টাকা নাই, হ্যাঁ, তাকেও এই সিস্টেমের মধ্যে আনা, হ্যাঁ, এই যে ক্ষুদ্র ঋণের মধ্য দিয়ে তারা টাকা দেওয়া, তারপরে তাকে এই পুরা ইকোনমি সিস্টেমের মধ্যে নিয়ে আসা। এতে করে রিয়েলি দারিদ্র কতখানি রিডিউস হচ্ছে না হচ্ছে এটা নিয়ে অন্য বিতর্ক আছে। কিন্তু আমি বলতেছি এই যে টাকাহীন, এই যে একদম নিঃসম্বল লোককেও, হ্যাঁ, একটা অর্থনৈতিক কাঠামোর মধ্যে আনা এবং ব্যাংকিং, এক ধরনের ব্যাংকিং ব্যবস্থার মধ্যে নিয়ে আসা, এটা তো ক্যাপিটালিজমের মধ্যে একটা আবিষ্কার, এটা তো ইনভেনশন, এটা তো ক্যাপিটালিজমের জন্য একটা সেভিয়ার। হ্যাঁ, আপনি গরিব মানুষ, গরিব দেশের মধ্যেও যে এই জিনিসটা ফাংশন করতে পারে, ক্যাপিটালিজম যে শুধুমাত্র ইউরোপ আমেরিকার উন্নত রাষ্ট্রের ব্যাপার না, হ্যাঁ, এটা যে গরিব খেটে খাওয়া কৃষক শ্রমিকদের মধ্যেও ফাংশন করতে পারে, একই সাথে সোশ্যাল বিজনেসের ধারণা তো সোশ্যাল বিজনেস। ফলে এইগুলোর থেকে ফলে ওয়েস্টার্ন ক্যাপিটালিস্ট সিস্টেমের সাথে ডক্টর ইউনূসের মডেল এবং উনি খুবই বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য লোক, তাদের কাছে পূজনীয় সমস্ত ওয়ার্ল্ডেই। দেখবেন যে আমেরিকার সাথে যে দেশটার চরম শত্রুতা, সেখানে ডক্টর ইউনূস পূজনীয় বিকজ অফ তার ইনোভেটিভ আইডিয়াস এবং মডেল এবং তার ভিশন। সে কথা যখন বলে দেখবেন গ্লোবালি কথা বলে, তাই না? তো সেটা আমাদের কারো পছন্দ হোক বা সেটা আলাদা বিতর্ক, আমি বলতেছি। কিন্তু আমি বলছি ফলে তার ক্ষেত্রে, হ্যাঁ, তার জন্য চায়না সফর এবং সেখানে বাংলাদেশের জন্য একটা গুড ডিল নিয়ে আসা সম্ভব আমি মনে করি। এবং সেই গুড ডিলের ক্ষেত্রে অন্যান্য দেশগুলোর সাথে কোনো কনফ্লিক্টিং জায়গা তৈরি হবে না। আর ইন্ডিয়ার প্রশ্নটা এখানে শেষ করি, এখানে ভারত চায়নাকে মিলিয়ে যেভাবে আমাদের এখানে চিন্তা করা হয়, ব্যাপারটা ওরকম না। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ইতিহাস হলো পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস। এখানে কোনো চুক্তি বলেন, কোনো লেনদেনে বলেন, বাংলাদেশ কোথাও সুবিধা আদায় করতে পারে না ইন্ডিয়ার কাছ থেকে। ফলে আমাদের যতটা ইন্ডিয়ার থেকে বের হয়ে যাওয়া যায়, হ্যাঁ, ধরেন ইন্ডিয়ার সাথে আমাদের যদি স্বাভাবিক সম্পর্ক যেগুলো, ওগুলো তো ধরেন থাকবেই ন্যাচারালি প্রতিবেশী হওয়ার কারণে, কিন্তু অর্থনৈতিক নির্ভরতা, বাণিজ্যিক সম্পর্ক যত কম করা যায় তত আমাদের জন্য ভালো। কারণ অন্য যে কোনো বাজার আমাদের জন্য ভালো। কারণ হলো আপনি পেঁয়াজ টাকা দিয়ে কিনেন, হ্যাঁ, কিন্তু খবর হয় কি পেঁয়াজ ছাড়লেন ভারত, মানে আপনাকে দান করতেছে। ফলে আমাদের মানসিকতার মধ্যে, এখানকার বয়ানের মধ্যে এমন ব্যাপারটা আছে, ভারত আপনারা দেয়, অবশ্যই আওয়ামী বয়ান। তো ফলে এই জায়গা থেকে সম্পর্কটা গ্লোবাল অন্য স্কেলে, অন্য যে কোনো দেশের সাথে আপনি যত বিস্তৃত করবেন তত আপনার রাষ্ট্র হিসেবে আপনার সক্ষমতা বাড়বে, বিকশিত হওয়ার সুযোগ তৈরি হবে। জি, একদম শেষ, আপনি কোথাও কিছু যোগ করতে চান? এক লাইনে আমি যোগ করতে চাচ্ছি যে ডক্টর ইউনূসের যে আমাদের যে ওনার যে ক্যারিসমেটিক যে মানে যোগ্যতা, এটা বাংলাদেশের কিন্তু ইউজ করা প্রয়োজন আছে। সেই জন্য যে ইলেকশনের কথাটা আপনি যে বললেন যে নির্বাচনটা হবে কিনা কিংবা নির্বাচন নিয়ে কোনো কনফিউশন ক্রিয়েট হচ্ছে কিনা, সেক্ষেত্রে আমি মনে করি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো যে ডক্টর ইউনূস কিন্তু বারবারই বলেছেন যে ডিসেম্বর থেকে আগামী বছর জুন এর মধ্যে নির্বাচন হবে এবং উনি ওই লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের একটা জাতির একটা বিষয় আছে যে আমরা কিন্তু এই রাষ্ট্রনায়করে আমরা তার সার্ভিসটা নিতে চাই, দেয়া উচিত বাংলাদেশের। সুতরাং সেখানে যদি রাজনৈতিক দলগুলা যদি এরকম একটা স্পেস তৈরি করে তার জন্যে, ব্যক্তি ডক্টর ইউনূসের জন্য, যে তাকে রাষ্ট্রপতি বানানো হলো কিংবা রাষ্ট্রপতি হলেন এবং আমাদের সংবিধানকে সংশোধন করে কিছু তাকে তার কিছু ক্ষমতা, যে এখন যেরকম রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই, ওরকম কিছু ক্ষমতা যদি তার থাকে, তাহলে নির্বাচনে আমরা জানি যে এখন দুইটা বৃহত্তর রাজনৈতিক দল আছে, হয় বিএনপি না হলে জামাত। এদের ধন্যবাদ। আপনি বলেছেন যে ডক্টর ইউনূস এখন অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে যে ভূমিকা রাখছে, এর পরের যখন রাজনৈতিক সরকার আসবে, অবস্থান থেকে রাজনৈতিক সরকার যখন আসবে, তখনও যাতে তার আমরা সার্ভিসটা পাই। এটা যদি অনেক ধন্যবাদ হাসিব হাসান খান, আপনার প্রসঙ্গে আমি বুঝেছি। রেজাউল ইসলাম রনি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।